আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি তোমরা জানো? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটার দুইটা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো ডিজিটাল ডিভাইস। এটার সাথে বিভিন্ন ধরনের ডিভাইস কিভাবে এই সংখ্যার সাথে ডিভাইস কিভাবে রিলেটেড, এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তো প্রথমে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। প্রথমে আমাদের বিষয় হলো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি দুটা জিনিস। আর আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেটা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, সেটা নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি এটা এখন সারা বিশ্বে ব্যবহার করা হয়। এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়, এটাকে আধুনিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এটাকে আরেকটা নাম বলা হয় ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি, কম্পিউটার কিন্তু এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে না। কম্পিউটার ঠিক আছে, কথা বলার সময় আমরা মিউট করে রাখবো। তো কম্পিউটার দশমিক সংখ্যা পদ্ধতি সরাসরি ব্যবহার করতে পারে না। তো আমরা আগে সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি। পৃথিবীতে বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি ছিল। সংখ্যা পদ্ধতি বিষয়টা কি, আমি ইয়াতে চলে যাই, স্লাইডে চলে যাই, তাহলে আমাদের ধারাবাহিকভাবে আসবে। আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, মোটামুটি সবাই চলে আসছি আমরা। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আসি আমরা, চ্যাপ্টারটার নাম হলো নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। আমরা, এটা হলো অধ্যায়ের নাম। আমরা এই অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি, সংখ্যা কিভাবে আবিষ্কার হয়, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তর করব, সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা কিভাবে যোগ করব, বিয়োগ করব, এই বিষয়গুলা আমরা এই ইয়াতে আলোচনা করব। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যা, আমরা যে সংখ্যাগুলো আমরা ওই এর আগে ম্যাথমেটিক্স ক্লাসে আমরা আলাপ করছিলাম, আমরা যে ধরো দশমিক সংখ্যার কথা চিন্তা করি, যেখানে আমরা 10টা প্রতীক ব্যবহার করি, এই 10টা প্রতীক কিন্তু হঠাৎ করে কেউ রেডি করে দিয়ে জানে যে আজকে থেকে এটার নাম 1, এটার নাম 2, এটা 3, এটা 9, এরকম না। এটা বিভিন্ন পরিবর্তন, পরিমার্জন হয়ে একটা শেপে আসছে, একদিনে আসে নাই। পৃথিবীর বিভিন্ন সভ্যতা ছিল, তোমরা জানো, এই সভ্যতাগুলো নিজস্ব লিখন পদ্ধতি ছিল। প্রত্যেকটা সভ্যতার নিজস্ব লিখন পদ্ধতি ছিল। তারা তাদের মতো করে তাদের হিসাব নিকাশ করত। কোনোটা লিখন পদ্ধতি ছিল, কোনোটা দাগ টাগ দিয়ে বিভিন্ন ইয়া করতো। তোমরা হয়তো বিভিন্ন সভ্যতার কথা হয়তো জানো। রোমান সভ্যতা, এটা তো আমরা জানি, এখনো রোমান সংখ্যা পদ্ধতি আমরা একটু একটু করে ব্যবহার করি। তারপরে আছে হলো মায়ান সভ্যতা, একটা সভ্যতা ছিল। তারপরে আছে তোমার গ্রিক সভ্যতা, তাদের একটা সংখ্যা পদ্ধতি ছিল। মিশরীয় সভ্যতা, মিশরীয় তোমরা তো নাম শুনে থাকবা, হাইরোগ্লিফিক্স নামে তাদের একটা লিখন পদ্ধতি ছিল। তারপরে ইনকা সভ্যতা, এরকম প্রত্যেকটা সভ্যতাই তোমরা জানো, সিন্ধু সভ্যতা, তারপরে এরকম আরো আছে। কি যেন, মায়ান হলো দক্ষিণ আমেরিকার একটা সভ্যতা। তো এই সভ্যতাগুলো তাদের নিজস্ব লিখন পদ্ধতি ছিল, কিন্তু এই লিখন পদ্ধতিগুলো এখন আর নাই। কারণ হলো এই পদ্ধতি, তাদের যে সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিগুলো পরবর্তীতে যে চাহিদা, যুগের যে চাহিদা, সেই চাহিদাগুলো মেটাতে পারছিল। এই জন্য আস্তে আস্তে এই পদ্ধতিগুলা আস্তে আস্তে বাতিল হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিই। মায়ান সংখ্যা পদ্ধতিতে, মায়ান যে সংখ্যা পদ্ধতি, সেটা 1 লিখা হইতো এইভাবে, এরকম একটা দিয়ে, এটার নাম ছিল 1। তোমাদের স্ক্রিনে দেখো, 2 ছিল এরকম এরকম দুইটা দাগ, এই 2, এরকম দুইটা, 3 ছিল এরকম তিনটা দিয়ে 3 লেখা হইতো। তো এইভাবে যদি আমাদের সংখ্যা লেখা হইতো, এটা 60 ভিত্তিক একটা সংখ্যা ছিল মায়ান সভ্যতার যে পদ্ধতিটা। তো এই সংখ্যা পদ্ধতি এখন আর পৃথিবীতে নাই, এগুলো বাতিল হয়ে গেছে। কারণ এগুলো দিয়ে আমরা বর্তমানে যে বড় বড় হিসাব নিকাশ, এগুলো আমরা এটাতে করতে পারি। রোমান সংখ্যা পদ্ধতি কথা চিন্তা করো না কেন, রোমানে আমরা 1 ইউজ করি, তারপরে 2 ইউজ করি, এইভাবে দুইটা দাগ দিয়ে, তারপরে 3, তারপরে 5, তারপরে এই প্রতীকগুলো আমরা ব্যবহার করি, এক্স, তারপরে এল, ডি। এগুলা ব্যবহার করে যখন আমরা বড় বড় হিসাব নিকাশ করবো, খুব টাফ আসলে। আমাদের যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বড় বড় হিসাব, যোগ গুণ করা, এগুলো আসলে কঠিন, এগুলো ব্যবহার করে। তো এই জন্য
এগুলা আস্তে আস্তে পৃথিবী থেকে বাতিল হয়ে গেছে। শুধুমাত্র রোমান সংখ্যা পদ্ধতিটা একটু একটু আছে। আমরা টুকটাক বিভিন্ন কাজে তো সিরিয়াল করতে ব্যবহার করি, সূচিপত্রতে অথবা নাম্বারিং করতে আমরা অল্প অল্প ব্যবহার করি। জি, আমরা নিজেরা একটু সাউন্ড অফ করে রাখবো, তাহলে যখন কথা বলবো আমি কথা বলতে দিব তখন নিজেরা কথা বলবো। ওকে, তাহলে আমরা রোমান সংখ্যা পদ্ধতিটা আমরা তো টুকটাক একটু ব্যবহার করি, অন্যান্য সংখ্যা পদ্ধতি পৃথিবী থেকে এমনিতেই বাতিল হয়ে গেলে, অবসলিউট হয়ে গেছে। তোমরা ওই টেক্সট বইটাতে একটু আলাপ করা আছে সংখ্যা পদ্ধতির, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে একটু একটু এখান থেকে দেখো। সীমা সাউন্ড অফ করে রাখো তোমার। আমরা আসি সংখ্যা পদ্ধতি কি, যদি বলা হয় সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, এরকম ডেফিনেশন থাকে যে সংখ্যা পদ্ধতি কি। পদ্ধতি মানে নিয়ম বা সিস্টেম। তাহলে সংখ্যাকে লেখার জন্য বা প্রকাশ করে যে নিয়ম বা সিস্টেম, সেটাকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি। পদ্ধতি হলো একটা নিয়ম বা পদ্ধতি আমরা বলতে পারি সংখ্যাকে প্রকাশ জন্য। যেমন আমরা দেখো, যদি আমরা ইয়াতে লিখি, এটা হলো রোমান সংখ্যা পদ্ধতি 10, এটাকে রোমান সংখ্যা পদ্ধতি 10 ধরো, এখানে দুইটা দাগ দিলাম, এটা হলো 12, এটা একটা পদ্ধতি। আর আমরা দশমিক সংখ্যায় ধরো একটা সংখ্যা লিখবো, ধরো 5, এটা একটা সংখ্যা পদ্ধতি। এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, এটা হলো রোমান সংখ্যা পদ্ধতিতে সংখ্যা। তার মানে প্রত্যেকটা একটা নিজস্ব নিয়ম আছে। এটার অর্থ এটার মধ্যে 10, তারপরে ডান দিকে যা থাকবে সেটা প্লাস প্লাস হয়ে যাবে। আর এখানে কিন্তু প্লাস প্লাস না, এটার অর্থ কিন্তু 10 না, 5, এটার অর্থ হলো এটা আবার অন্যভাবে আমরা হিসাব করি। এটা হলো 5 একক, এটা হলো 5 দশক। 5 দশক হলো 50, এটাকে হিসাব করি কিভাবে? 5 একক হলো 5 into 1, এটাকে বলে হলো আমরা 5। আর 5 দশকে হলো, এটা যদি দশকের করে তাহলে 5 into 10, এটার মান হলো 50। তার মানে এটা টোটাল মান হলো 55। তার মানে এটার হিসাবটা একরকম, আর রোমান সংখ্যার পদ্ধতিটার একরকম। ঠিক আছে? তো ওই বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন রকম হিসাব করা হইতো। তো সংখ্যা পদ্ধতি সংখ্যাকে লেখা প্রকাশ করার জন্য যে নিয়ম বা পদ্ধতি, সেটাকে বলতেছি আমরা সংখ্যা পদ্ধতি। এবার আসি সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। সংখ্যা পদ্ধতিকে বিভিন্নভাবে আমরা ভাগ করে থাকি। আমরা ভাগটা একটু দেখি। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলি আমরা পজিশনাল আর একটাকে বলি নন পজিশনাল। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করুন। প্রথম যেটা প্রথম বা প্রধানত আমরা ভাগ করি দুই ভাগে, একটাকে বলি আমরা পজিশনাল আর একটাকে বলি নন পজিশনাল। পজিশনালটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমাদের কাছে পরিচিত। আমরা জন্মের পর থেকে আমরা এই পদ্ধতির সাথে পরিচিত। তারপরে নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, নাম্বার 3 অক্টাল এবং হেক্সাডেসিমাল। এগুলো কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার ভাগ। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পৃথিবীতে ছিল একমাত্র যেটা এখনো এক্সিস্টিং আছে, সেটা হলো রোমান সংখ্যা পদ্ধতি নন পজিশনালের মধ্যে। যদি বলা নন পজিশনালের উদাহরণ কোনটা কোনটা হবে সৃষ্টি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ রোমান সংখ্যা। রোমান সংখ্যা পদ্ধতি একমাত্র রোমান সংখ্যা হলো আরো ছিল, কিন্তু এগুলো এখন আর নাই, ব্যবহার করা হয় না। আমরা সব হিস্ট্রি ঘাটলে হয়তো আমরা পাবো, কিন্তু এগুলো আর ব্যবহার করে না। রোমান সংখ্যা পদ্ধতি একমাত্র যেটা এখনো নন পজিশনালের মধ্যে আমরা একটু একটু করে ব্যবহার করি। গড়ি কাঠায় দেখো ব্যবহার করা হয় 12 পর্যন্ত লিখতে বা সিরিয়াল করতে আমরা ব্যবহার করি। এখন আমরা প্রথমে আসি পজিশনাল কি আর নন পজিশনাল কি। প্রথমে আসি আমরা পজিশনাল আর নন পজিশনাল। বাংলায় বইয়ে এটাকে বাংলায় লেখা হয়েছে যে স্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশন মানে অবস্থান, এখান থেকে এটাকে নাম করা হয়েছে স্থানিক। আর নন পজিশন মানে অস্থানিক। এটা কেন এটা করা হয়েছে স্থানিক আর অস্থানিকটা আমরা একটু দেখি। অর্থাৎ আমরা যদি এখানে আমার আছে উদাহরণ, আমরা মনে করো আমি 20 লিখবো রোমান সংখ্যা পদ্ধতিতে, এটা হলো 10 আর 10, এই যে এইভাবে আমরা এটার মান হলো 20। আর আমরা দশমিক সংখ্যা পদ্ধতি লিখি, তাহলে এই এটার মানে হলো এটার মানে এটা 10 না, এটার মানে একটু আগে আমরা বললাম এটার মানে হলো 55, 50 আর 5 55। তার মানে এখানে এই যে সংখ্যার দুইটার প্রতীক লিখলাম, এই প্রতীকগুলো এটার মান 10, এটার মান 10। এটা কোথায় অবস্থান করছে সেটা বিবেচ্য বিষয় না। একটু খেয়াল করো, এটা কোথায় অবস্থান করছে সেটা বিবেচ্য বিষয় না।
অর্থাৎ এখানে কিন্তু ফ্যাক্টর আছে। এখানে হলো এটার মান 5 একক আর এটার মান 5 দশক। তার অবস্থানের জন্য একটা মান আছে। এই যে এটা হলো এককের করে আছে, এই জন্য এটার মান হলো 5 একক। এটা দশকের করে আছে, এই যে এটার মান হলো 5 দশক। যদি আরেকটা থাকতো 5 বা 7 10 যাই থাকলো, মনে করে 9 থাকলো, তাহলে এটার মান হলো শতকের করে, তাহলে 9 শতক। অর্থাৎ প্রত্যেকটা গড়ের অবস্থানের জন্য একটা মান বিবেচনা করা হয়। এটা হলো পজিশনাল পদ্ধতিতে। আর নন পজিশনাল পদ্ধতিতে তার অবস্থানের জন্য কোনো মান নাই। অর্থাৎ সে কোথায় অবস্থান করছে, যেখানে বসুক না কেন, তার মান সেম, না কোনো পরিবর্তন হবে না। কিন্তু পজিশনাল ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানের জন্য তার একটা নিজের তো একটা মান আছে। প্রত্যেকটা প্রতীক, যেগুলোকে বলে আমরা প্রতীক বা অঙ্ক, সংখ্যাকে প্রকাশ করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি, এই চিহ্নগুলোকে বলা হয় প্রতীক বা অঙ্ক। কোন একটা পদ্ধতিতে আমরা সম্পূর্ণ করে প্রকাশ করার জন্য আমরা যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করি, এগুলো হলো এক একটা অঙ্ক। তো পজিশনাল পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের একটা নিজের মান আছে এবং তার অবস্থানগত মান আছে। বিষয়টা একটু খেয়াল করো, দুইটা জিনিস থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। প্রত্যেকটা অঙ্কের একটা থাকবে নিজের মান, সে যেটা বোঝায় 5 হলে 5, 7 হলে 7, আর এটা সে কোথায় বসছে তার উপর ভিত্তি করে তার একটা মান আছে। এটাকে বলা হয়, এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল পদ্ধতিতে তার অবস্থানের জন্য কোনো মান নাই, তার একমাত্র মান আছে কি, তার নিজের মান আছে। ঠিক আছে, তাহলে আমরা পজিশনাল নন পজিশনাল সংখ্যাটা আমরা একটু দেখি, দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা দেখি, টিপু টিপু জি স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। পড়ো পড়ো, পজিশন সংখ্যা দেখি, সংখ্যাটা একটু পড়ো। যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটি অঙ্কের স্বকীয় মানের সাথে তার অবস্থানগত মান বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ওকে, অফ করে দাও। যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের স্বকীয় মান, স্বকীয় মানে হলো নিজের মান, স্বকীয় মানে হলো নিজের মান। তুমি এখানে স্বকীয় শব্দটার পরিবর্তে নিজের মানও বলতে পারো। যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের নিজের মানের সাথে তার অবস্থানগত মান বিবেচনা করা হয় তাকে বলা হয় পজিশনাল। সবাই কি ক্লিয়ার বিষয়টা? নিজের মানের সাথে অবস্থানগত মান বিবেচনা করা হয় তাকে বলা হয় পজিশনাল। সামিহা, জি স্যার। বুঝছো এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি? জি স্যার। যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের নিজের মানের সাথে তার অবস্থানগত মান বিবেচনা করা হয় তাকে বলা হয় পজিশনাল। এখানে দুইটা মান, নিজের মান এবং অবস্থানগত মান। তো পজিশন সংখ্যা পদ্ধতি কোনগুলা? দশমিক সংখ্যা পদ্ধতি একটা পজিশন সংখ্যা পদ্ধতি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি পজিশনাল, অক্টাল একটা, হেক্সাডেসিমাল। এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। এই সবগুলো হলো পজিশনাল। এই জিনিসটা আমরা খেয়াল করবো যে এমসিকিউ পরীক্ষায় থাকতে পারে যে অবস্থানগত মান বিবেচনা করার কোন সংখ্যা পদ্ধতি বা নিচের কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো তুমি যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি না চেনো তাহলে কোনটা পজিশনাল সেটা আইডেন্টিফাই করা একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। প্রত্যয়, জি স্যার। জি স্যার। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বলেন স্যার। সাদিয়া? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তো সাদিয়া তুমি কি বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে আমরা নিশ্চয়ই নন পজিশন সংখ্যাটা আমরা নিজে দিতে পারবো, পারবো না? জি স্যার। একটু বলো তো তোমার মতো করে, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলবো আমরা, একটু নিজে বুদ্ধি করে বলো তো, যেহেতু এটা আমাদের সামনে আছে। মান ব্যবহৃত হবে আর অবস্থানের জন্য নির্দিষ্ট কোনো মান থাকবে না। গুড, হ্যাঁ, এই যে তার মানে আমরা প্রত্যেকটা অঙ্কের নিজের মান থাকবে, অবস্থানগত কোনো মান থাকবে না। তাহলে আমরা যদি সুন্দর করে বলতে চাই তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের নিজের মান থাকবে কিন্তু তার অবস্থানগত মান থাকবে না, সেই সংখ্যা পদ্ধতিকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে তৌকির? জি স্যার। ওকে, তাহলে আমরা পজিশনাল কি নন পজিশনাল কে দুইটা সংজ্ঞা আমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেল নাকি? দুইটাই কোনো আমাদের কোনো কনফ্লিক্ট তৈরি করবে না। পজিশনাল মানে দুইটা বিষয় আমরা বিবেচনা করব, একটা হলো কি, একটা হলো তোমার নিজের মান, আর 2 নম্বরে হলো তার অবস্থানগত মান। আর নন পজিশনাল শুধুমাত্র নিজের মান বিবেচনা করবো, এটা মাথায় রাখবো। এবং দুইটাকে যদি আমরা পার্থক্য করতে বলে ক্লিয়ারলি আমরা পার্থক্য করতে পারবো যে এটা পজিশন, এটা নন পজিশন। দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা দিব, একটাতে শুধুমাত্র নিজের মান নন পজিশন ব্যবহার করা হয়, আর একটাতে নিজের মানের সাথে স্বকীয় মান ওই অবস্থানগত মান বিবেচনা করা হয়। উদাহরণ দিব, 2-3টা পার্থক্য আমাদের এমনি চলে আসবে। তাহলে যদি বলা হয় পজিশন এবং নন পজিশনের মধ্যে পার্থক্য কি, আমরা 2-3টা পার্থক্য লিখতে পারবো না? নিশ্চয়ই পারবো।
আমাদের নন পজিশনাল, যেটা একটু আগে ওই যে সাদিয়া বললো, যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের কেবলমাত্র স্বকীয় মান বিবেচনা করা হয়, কিন্তু তার অবস্থানগত মান বিবেচনা করা হয় না। স্বকীয় শব্দটার অর্থ হলো নিজের মান। তো যেই সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের নিজের মান বিবেচনা করা হয় কিন্তু তার অবস্থানগত মান বিবেচনা করা হয় না, তার নাম হলো নন পজিশনাল। আর এখন পর্যন্ত যে নন পজিশনাল পদ্ধতিটা পৃথিবীতে বর্তমান আছে সেটা নাম হলো রোমান সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল উদাহরণ হলো রোমান সংখ্যা পদ্ধতি। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সংখ্যা পদ্ধতির ভিত্তি। ভিত্তি এটা অনেক সময় এরকম থাকে যে ভিত্তি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝো, বা একটা সংখ্যা পদ্ধতি বলে যে এটার ভিত্তি এত, কেন, ব্যাখ্যা করো। তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, ভিত্তি কি, এটাকে বলি আমরা বেস। ভিত্তিকে আমরা বলি বেস, ইংলিশে বলা হয় বেস। ভিত্তি, BASE, বেস। তো বেস জিনিসটা কি, বেস হলো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য তার কিছু প্রতীক বা অঙ্ক লাগে। এই সব কটা প্রতীক, যে কটা প্রতীক ব্যবহার করা হয় সব কটা প্রতীকের সংখ্যাকে বলা হয় হলো ভিত্তি। যেমন আমি উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে তোমরা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা প্রতীক ব্যবহার করি? দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা প্রতীক ব্যবহার করি তানজিনা? 10টা। 10টা প্রতীক ব্যবহার করি, 0 থেকে 9, 0, 1, 2, 3, 4 এবং 9 পর্যন্ত এক একটা হলো প্রতীক। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেহেতু 10টা প্রতীক ব্যবহার করি, সুতরাং ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এই কথাটা এখানে বলা আছে, কোনো একটি সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আমরা কি বুঝতে পারছি ভিত্তিটা কি? ভিত্তিটা কি আমরা কি বুঝতে পারছি সীমা? জি স্যার। জি স্যার, জি স্যার। কোনো একটা সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কটা প্রতীক বা অঙ্ক বা চিহ্ন বলতে পারো ব্যবহার করো, যে কটা সব মিলে যে কটা প্রতীক ব্যবহার করি সেই তার সংখ্যাটাকে বলা হয় ভিত্তি। এবার আসি আমরা ক্লাসিফিকেশন। এই আমরা বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের বলছিলাম আমরা? 4 ধরনের। 4 ধরনের। কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সব কটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা একটা একটা করে একটু জানবো। আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের যে সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত হলাম, 4টা, বিশেষ করে পজিশনাল 4টা পদ্ধতি। একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে আমরা এটাকে আমরা রূপান্তর করতে পারবো। মানে একটা সংখ্যা পদ্ধতি একটা দেওয়া আছে, এগুলাতে কিন্তু সিকিউ এমসিকিউ কোয়েশন থাকে। তো আমরা আগে পদ্ধতিগুলো আগে চিনি, চেনার পরে তারপরে এদের মাঝে যে পারস্পরিক যে বিভিন্ন অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো আমরা পরবর্তীতে আমরা করবো। তাহলে আগে 4টা পদ্ধতি নিয়ে আমরা একটু দেখি যে 4টা পদ্ধতি। প্রথমটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তো এটার সাথে আমরা অলরেডি পরিচিত, যেহেতু আমরা শুরু থেকেই, আমরা জন্মের পর থেকেই সংখ্যা পদ্ধতি, তুমি যখন জন্ম লাভ করছো তখন তোমার পজিশন হয়ে গেছে যে 1। যদি বাবা আমার প্রথম সন্তান হোক তাহলে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এরকম। তো এই সংখ্যা পদ্ধতিটা সারা বিশ্বে ব্যবহার করা হয়, এই জন্য এটা নাম হলো আধুনিক সংখ্যা পদ্ধতি। আর এটা দশমিক সংখ্যা পদ্ধতি, যেহেতু এটা পাকে ভিত্তি হলো 10, এই জন্য এটাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। আর আরেকটা শব্দ এখানে ব্যবহার করেছে, দেখো, ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। ইন্দো আরবীয় এই জন্য বলা হয় যে এই সংখ্যা পদ্ধতির বিকাশের ক্ষেত্রে আমাদের মানে ইন্ডিয়ান যে ইয়া ছিল, ভারতবর্ষ যেটা বলি আমরা, এবং আরব, এই দুইটার সম্মিলনে, অর্থাৎ দুইটার, আরববর্ষ এবং ভারতবর্ষ, এই দুইটার সম্মিলনে এই পদ্ধতিটার বিকাশ হয়। এই জন্য এটাকে বলা হয় ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বিকাশের পিছনে কিন্তু আমরা ভারতবর্ষ, আমাদের অবদান আছে। এই অনেক বিভিন্ন প্রাচীন এগুলা দেখলে পাওয়া যায় যে 0, 1, 2 এই প্রতীকগুলা হয়তো ভারতবর্ষ আগে এটাকে ইন্ট্রোডিউস করে, মানে বিভিন্ন ইয়ার থেকে এটা ব্যবহার করে আস্তে আস্তে এটা প্রচলিত, মানে আরবে যায়, আরব থেকে তারপরে ইউরোপে যায়, ইউরোপ থেকে সারা বিশ্বে এটা প্রচার হয়। এই জন্য এই সংখ্যা পদ্ধতির নাম হলো ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো এই পদ্ধতিতে আমরা একটু আগে আমরা বললাম এখানে 10টা প্রতীক ব্যবহার করি, 0, 1, 2 থেকে 9। তোমরা জানো 0টা হলো স্পেশাল প্রতীক, 0টা আসছে অনেক পরে, এই প্রতীকগুলো আগে আসছে। শূন্যের অস্তিত্ব ছিল, কিন্তু শূন্যের যে প্রতীকটা, আমরা যে গোল যে রাউন্ডটা দেই, আমরা যে গোল যে রাউন্ডটা দেই, এই গোল প্রতীকটা আসছে অনেক পরে। এটা খুব বেশি আগে না,
1700 বা 1800 দিকে সম্ভবত, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, এই প্রতীকটা আসছে। এই শূন্যটা আসার পরে মোটামুটি সংখ্যা জগতের সম্পর্কে একটা কমপ্লিটনেস চলে আসে। এই জন্য শূন্যের আবিষ্কারটা আমাদের গণিতে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার। তো শূন্য সহ এই 10টা প্রতীক, এই 10টা প্রতীক নিয়ে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি ইয়ে করে। এটাতে আমাদের কারো কোনো সমস্যা নেই, কারণ এই সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত, এটার যোগ বিগুণ ভাগ, এতে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা শুধু দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10, যেহেতু 10টা প্রতীক ব্যবহার করা হয়। এবার আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাই শব্দ অর্থ 2, দেখো ডেসি শব্দ অর্থ হলো 10, যেহেতু 10টা প্রতীক ব্যবহার করে এই জন্য শব্দটা আসছে ডেসিমেল। বাইনারিতে বাই শব্দ অর্থ হলো 2, তার মানে এখানে 2টা প্রতীক ব্যবহার করে। কোন 2টা প্রতীক? 0 এবং 1। এবং এটাকে কম্পিউটারের স্বাভাবিক ভাষাও বলা হয়, এটার আরো নাম আছে, এটা বলা হয় ন্যাচারাল ভাষা। মানে আমাদের যেমন মাতৃভাষা বা কম্পিউটারের মাতৃভাষা হলো এটা বাইনারি। কম্পিউটার এটা সরাসরি বুঝে। তো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই 2টা অঙ্ক নিয়ে গঠিত তাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু 2টা প্রতীক নিয়ে গঠিত, সুতরাং তার ভিত্তি হলো 2। ঠিক আছে, এখন আচ্ছা আমি শেষ করি আগে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা প্রতীক ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা স্যার। 2টা প্রতীক, কি কি? 1 আর 2, 0 আর 1 0 এবং 1, 0 এবং 1। আচ্ছা ঠিক আছে, 0 1, এই 2টা প্রতীক ব্যবহার করা হয়। আর এই জন্যই তার ভিত্তি হলো 2, যেহেতু 2টা প্রতীক ব্যবহার করা হয় 2। অক্টালে হলো আমরা অক্টা শব্দ অর্থ হলো 8। অক্টা শব্দের 8, অক্টা থেকে ওই যে গ্রিক একটা গণনা আছে, মনো ডাইটা এটা পেন্টা হেক্সা এরকম একটা কাউন্টিং আছে গ্রিক পদ্ধতিতে। তো ওখান থেকে শব্দটা আসছে অক্টা শব্দটা 8, অক্টা থেকে অক্টাল, অর্থাৎ এখানে আমরা 8টা প্রতীক ব্যবহার করি। 8টা প্রতীক কি কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা প্রতীক নিয়ে একটা সংখ্যা পদ্ধতি তৈরি হয়েছে, এটার নাম হলো অক্টাল পদ্ধতি। আমরা এটা বললাম যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই 8টি অঙ্ক নিয়ে গঠিত, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতির ভিত্তি 8। এখন আমাকে বলো তো, যেহেতু আমি এগুলো উত্তরগুলো আমরা দিছি, রাইদা শুনছো আমার কথা? অক্টালের ভিত্তি 8, যদি তোমাকে পরীক্ষায় থাকে এরকম যে অক্টালের ভিত্তি 8 ব্যাখ্যা করো, বা অক্টালের ভিত্তি 8 কেন, উত্তরটা আমরা কি দেব? 1-2 লাইনে বলো তো। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, জি কেন বা ব্যাখ্যা করো, এরকম একটা কোয়েশ্চেন থাকলো যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 ব্যাখ্যা করো। কিভাবে করবা তুমি এটা? অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মানে মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত হয়। রাইট, কে সীমা বলছো? জি স্যার। আচ্ছা আমি এটা স্যার বই কি আমার স্যার বইয়ের মাঝে ফলা লাইনে লেখা আছে স্যার, প্রথম লাইনেই স্যার। কি লেখা আছে? স্যার যা বলছে স্যার তাই স্যার। আচ্ছা শোনো, উত্তরটা আমরা কিভাবে দেবো, আমি অক্টালটা শেষ করি আগে, উত্তরটা আমি আসতেছি। এটা প্রায়ই থাকে কোয়েশন, উত্তরটা আমরা যেভাবে লিখবো সেটা আমি বলছি। তো অক্টালে কটা প্রতীক ব্যবহার করি আমরা? 8টি। 8 স্যার। 8টা, 0 থেকে 8 না? জি স্যার। না স্যার 0 থেকে 7 স্যার, 0 থেকে 7 0 স্যার। থেকে 7 পর্যন্ত। না স্যার 0 থেকে 7 স্যার। ভালো করে খেয়াল করো, 0 থেকে 8 মনে হয় লেখা আছে। না স্যার 0 থেকে 7 0 থেকে 7 স্যার। গুণনে দেখো তো 8টা নেই, না 7টা। না স্যার 8টাই স্যার। আচ্ছা এটা এই জন্য বললাম যাতে তোমাদের মাথায় ব্রেন বার হয়। অনেক সময় আমরা 8কে অক্টালের মানে প্রতীক ধরে নিই, 8টা কিন্তু অক্টালে নাই। অক্টাল পদ্ধতিতে 0, যেহেতু 0 একটা প্রতীক, আর 1 থেকে 7 7টা, আর 0 এই নিয়ে হলো 8টা প্রতীক। ঠিক একইভাবে হেক্সাডেসিমেল হলো হেক্সা শব্দটা হলো 16, আর ডেসিমেল হলো 10। হেক্সাডেসিমেল শব্দটা অর্থ হলো 16, তার মানে এখানে 16টা প্রতীক ব্যবহার করা হয়। 16টা প্রতীক কি কি? 0 থেকে 9, এখানে হলো 10টা। দেখো 0 থেকে 9 10টা, 10টা, এটা হলো 9 পর্যন্ত এখানে 10টা, এই 9 এর পরের সংখ্যাটা হলো এ, তার মানে এর মান হলো 10। খেয়াল করো, 9 এর পরের সংখ্যাটা হলো এ, তো 9 এর পরে হলো এ এর মান হলো 10, বি 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। আমরা হেক্সাডেসিমেলে আমরা হলো প্রতীক ব্যবহার করি 16টা,
একটা হলো গা 0 থেকে হলো গা 9 পর্যন্ত, তারপর হলো গা A B C D E F পর্যন্ত, নাকি? এখন যদি বলা হয় F এর দশমিক মান কত হবে তাহলে? F এর মান হ্যাঁ 15 স্যার, 16 স্যার হবে। 15 কে স্যার, বললা 15 15 স্যার। না স্যার 15 15 স্যার। 16 এর পক্ষে কে কে আছো? রুমা, স্যার আমি স্যার জি না স্যার, আমি না। 16 স্যার। F এর মান হলো 16। জি জি না স্যার। স্যার, 15। আচ্ছা, আমরা একটু আগে না বললাম এই যে 9 এর পরের সংখ্যাটা কত হবে? 10। E 0। সমান কত হবে? 11। এটা হবে 12, এটা হবে 13, এটা হবে 14। তারপরে F এর মান কত হবে? 16 না? 15 স্যার। 14 এর পরে 16 না? 15 স্যার 15 15 স্যার তো 16। ও জি স্যার, বুঝছি স্যার। তো কি 16 F 14 এর পরে তো 16 সংখ্যা নাকি? না 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 14 এর না পরে স্যার, 15। আমি তো স্যার ভাবছি স্যার যে 0 থেকে কই না স্যার। এই ভুলগুলা যাতে না থাকে আর কি, এই জন্য আমি ওইগুলাকে একটু ইয়া করতেছি যে এখন এখান থেকে কিভাবে কোয়েশ্চেন থাকতে পারে। দেখো, বলা থাকবে হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক কোনটা? সবচেয়ে বড় অঙ্ক কোনটা হেক্সাডেসিমেলের? স্যার 15 স্যার। 15, F, মানে তার হেক্সাডেসিমেলের ভাষা F। এটার নাম হলো F, ঠিক আছে? F যদি বলা হয় হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্কের দশমিক মান কত? 14, 15, 16, 17, তখন কি হবে? হেক্সাডেসিমেল 15। সংখ্যার সবচেয়ে বড় অঙ্কের দশমিক মান কত? তাহলে কি হবে? 15। 15। সবচেয়ে বড় অঙ্ক হলো F এবং F এর মান হলো 15। অনেকেই ভুল করে এটা 16 দিয়ে আসবা পরীক্ষাতে, আমি এত বলার পর দিয়ে আসবে না? 16 দিবা না জি না এটার স্যার। মান, F এর মান? আমি দিব না স্যার স্যার দিতে স্যার। 15 আচ্ছা, যাতে এটা না দাও এটা বড় করে। হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্ক হলো F এবং এটার দশমিক মান হলো 15, নট 16। তার ভিত্তি 16, যেহেতু 16টা প্রতীক ব্যবহার করা হয়, কিন্তু F এর মানে হলো 15। দেখো একটু আগে 15 অক্টালে যখন আমরা পড়ছিলাম সবচেয়ে বড় অঙ্ক হলো 7, 8 না, কিন্তু সবচেয়ে বড় অঙ্ক হলো 7, দশমিকের সবচেয়ে বড় অঙ্ক হলো 9। যেহেতু 0 একটা প্রতীক, সুতরাং 1 কম হবে। 16 তো হেক্সাডেসিমেলের প্রতীক হলো 16টা, সুতরাং তার সবচেয়ে বড় অঙ্কের মান হবে 15। দশমিকের সবচেয়ে প্রতীক হলো 10টা, সবচেয়ে বড় অঙ্ক হলো 9। অক্টালের প্রতীক হলো 8টা, সবচেয়ে বড় অঙ্ক হলো 7। ঠিক আছে, একটা কম না, যেহেতু 0টা আমরা একটা কাউন্টে নিয়ে আসতে হবে, 0 ছাড়া তো আমরা সংখ্যাগুলোকে এক্সপ্রেস করতে পারবো না সঠিকভাবে, সুন্দরভাবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটু আগে রায়দাকে যে প্রশ্নটা করছিলাম যে যদি পরীক্ষায় বলা থাকে, যে এটা প্রায় পরীক্ষা থাকে যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, আর এই জিনিসটা একটু ভালো করে দেখো, উত্তরগুলো আমরা কিভাবে লিখব। অক্টাল, বা আমি সংক্ষিপ্ত লিখলাম অক্টালের ভিত্তি 8, ভিত্তি 8, জাস্ট এটা লিখলাম যে এটা ব্যাখ্যা করো। অক্টালের ভিত্তি 8 ব্যাখ্যা করো। কোয়েশ্চনটা আমরা এই হলো 2 মার্কের তোমার একটা কোয়েশ্চেন দিলে যে অক্টালের এটা 8, 4 আবার চিন্তা করো না, অথবা আমি 8 8 দিলাম, বাংলায় লিখলাম, অথবা ইংলিশে যদি লিখে দাও এরকম, যে অক্টালের ভিত্তি 8 মানে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 ব্যাখ্যা করো, অথবা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 ব্যাখ্যা করো, অথবা হেক্সাডেসিমেলের ভিত্তি 16 ব্যাখ্যা করো। যেটাই থাকুক না কেন উত্তরটা একই ফরম্যাটের হবে। প্রথম আমরা লাইন যেটা লিখবো, আমরা শুরুতে ভিত্তির সংজ্ঞা লিখছিলাম, সংজ্ঞা পড়ছি সংজ্ঞাটা টিপো জি স্যার। টিপো। কি স্যার? ভিত্তি কাকে বলে? স্যার ভিত্তি স্যার যে যতগুলো স্যার অঙ্ক নিয়ে স্যার গঠিত স্যার। হ্যাঁ, কোন একটা সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা ভাষাটা এভাবে লিখছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। ঠিক আছে, তা আমরা যখন এই প্রশ্নটা থাকবে উত্তরটা আমরা শুরুতে লিখবো ভিত্তির সংজ্ঞাটা। ওকে, প্রথমে কি লিখবো? ভিত্তির সংজ্ঞাটা আমরা লিখবো যে সংখ্যা পদ্ধতি, কোন সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। বুঝছি? ফার্স্ট লাইনটাই লিখবো আমরা ভিত্তি কি, ভিত্তি কাকে বলে। আমি একটু দেখি নিচের দিকে কারা আছে। রাইদা বুঝছো? ওই যে হ্যাঁ, তাকেই জিজ্ঞেস করছি। জি স্যার। প্রথমে কি লিখবো? ভিত্তি কি, ভিত্তির সংজ্ঞাটা লিখবো, যে কোন সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কটা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তারপরে লিখবো যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয়,
সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। আমার আনসার কমপ্লিট। বুঝছো? প্রথমে দিব ভিত্তির সংজ্ঞা, তারপর লিখো যেহেতু অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 এই 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সুতরাং অক্টালের ভিত্তি হবে 8। যেহেতু এখানে 8টা প্রতীক ব্যবহার করা হয়, ঠিক একইভাবে যদি বলা হয় হেক্সাডেসিমাল ভিত্তি 16 ব্যাখ্যা করো, তাহলে আমরা কিভাবে বলবো? রাইদা বলো তো এখন উত্তরটা কি হবে? প্রথমে হেক্সাডেসিমালের সংজ্ঞা লিখবো, তারপরে না, হেক্সাডেসিমাল সংজ্ঞা না, ভিত্তির সংজ্ঞা লিখবো। সরি ভিত্তির সংজ্ঞা লিখবো। ভিত্তির সংজ্ঞা লিখবো, হ্যাঁ। ভিত্তি কি লিখবো, সংজ্ঞাটা কি লিখবো? বলো একটু, মুখে বলো। যে সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টা প্রতীক ব্যবহার করা হয় তাকে ভিত্তি বলে। তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা স্যার, পদ্ধতি, হ্যাঁ আপনার কথা আটকে আসতেছে। আমার নেটে ডিস্টার্ব না, তোমাদের নেটে ডিস্টার্ব? আমি একটু চেক করে নিই। না, নেট ঠিক আছে, নেট পুরাই আছে, সাউন্ড তো ঠিক আছে, স্যার ঠিকই আছে। সাউন্ড ঠিক আছে। তোমাদের নেটের প্রবলেম থাকলে হতে পারে একটু। তো আমি আবার একটু বলছি, এটা যেহেতু পরীক্ষায় থাকে। রুমা আছো? স্যার জি তুমি স্যার। বলো তো, যদি বলা হয় যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 ব্যাখ্যা করো, উত্তরটা আমরা কিভাবে লিখবো? যে ভিত্তির সংখ্যাটা স্যার ভুলে গেছি। সংজ্ঞা, যে কোনো সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য, কোন সংখ্যা পদ্ধতিকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে উক্ত সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আগে ভিত্তির সংজ্ঞাটা লিখবো, তাই তো? তারপরে কি লিখবো? যেহেতু তারপর দশমিক সংখ্যার ভিত্তি 10, 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত লিখবো, সেহেতু হ্যাঁ, উক্ত না, পদ্ধতি থেকে 9 পর্যন্ত। আচ্ছা 0 থেকে 9 স্যার। 0 থেকে 9। আচ্ছা, একটু পেস লাগে, পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা তৌকির বল। আচ্ছা দেখি সাদিকা জিজ্ঞেস করে। সাদিয়া, তুমি বলো তো দেখি ঠিকঠাক ভাবে। যদি বলো দশমিকের ভিত্তি 10 ব্যাখ্যা করো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 ব্যাখ্যা করো, বলো। যে সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্নগুলো ব্যবহৃত হয় তাকে উক্ত সংখ্যার ভিত্তি বলে। আর দশমিক সংখ্যাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা ব্যবহৃত হয়। প্রতীক, তাহলে সংখ্যা না, 10টি প্রতীক বলবো বা চিহ্ন। প্রতীক ব্যবহৃত হয়, আর এই জন্যই আর পারি না। এই জন্য এটার ভিত্তি 10। ঠিক আছে, গুড, ঠিক আছে। আমরা ক্লিয়ার মনে হয় সবাই বিষয়টা? জি স্যার। এখন পারবো না লিখতে যদি বলা হয় এটার ভিত্তি জি 10, স্যার। এটার ভিত্তি 16, বাইনারির ভিত্তি 2। কেন? আগে ভিত্তির সংখ্যাটা লিখবো। কোন সংখ্যা পদ্ধতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কটা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে তাকে বলা হয় ভিত্তি। আর যেহেতু বাইনারিতে 0 এবং 1 এই দুইটা প্রতীক ব্যবহার করা হয়, সুতরাং তার ভিত্তি 2। ঠিক আছে, তো এরকম একটা কোয়েশন থাকতে পারে। আর এটা এখন আসি আমরা ওই ভিত্তি কি এবং ওই কোন একটা সংখ্যাপদের ভিত্তি এটা ব্যাখ্যা করো, এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন আমরা একটু খেয়াল করো, এখন আমরা একটু আস্তে আস্তে একটু ডিপে যাব। এখন ধরো স্যার কম্পিউটার স্যার তো মনে হয় স্যার হেক্সাডেসিমাল নাম্বার বেশি সুবিধাজনক নাকি তা স্যার? না, বাইনারিতে বেশি ব্যবহার করা হয়, হেক্সাডেসিমাল বেশি ব্যবহার করা হয়, তবে বাইনারিটা বেশি করা হয়। আমাদের ইয়াতে কম্পিউটারে বাইনারিটা সরাসরি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আসি আমরা এখন তোমার ইয়াতে থাকলো যে আচ্ছা আমরা এক কাজ করি, আমি এটা শুরু করার আগে আমরা একটু ইয়া করে নিই, আমরা আবার নতুন করে ঢুকে নিই। 1-1.5 মিনিট আছে, তাহলে আমাদের মাঝখানে হ্যাম্পার হবে না। তোমরা আবার একটু জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, এখন আমরা দেখবো সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো। বিষয়টা একটু খেয়াল করতে হবে ভালো করে, মনোযোগ দিয়ে। আমরা দশমিক সংখ্যাপদে লেখার ক্ষেত্রে কারো কোনো সমস্যা নাই, এটা তো আমরা যত খুশি তত লিখতে পারবো। কিন্তু বাইনারি অক্টালে গিয়ে আমরা একটু প্যাচ লাগাই দিই। কিন্তু দশমিকটা যদি আমরা ভালোভাবে দেখি যে দশমিক সংখ্যাপদে আসলে কিভাবে লেখা হয়, সকল পদ্ধতির লেখার গঠন হলো একই রকম। আমরা যে লিখবো, আমরা দশমিকটা আগে দেখি, দশমিকটা আমরা কিভাবে লিখি, প্রকাশ করি, আমরা কিভাবে লিখি একটু খেয়াল করি। আমরা
দশমিকের প্রতীক হলো, একটু খেয়াল করো, দশমিকের প্রতীক হলো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9। দেখো খেয়াল করো 9 পর্যন্ত আসছে। হ্যাঁ, দশমিক হলো এই 10টা প্রতীক। এর পরের সংখ্যা যদি আমরা লিখতে চাই, কি করতে হবে? এগুলোর সাহায্য নিয়ে লিখতে হবে, এর বাইরে কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে দশমিকে আমরা সংখ্যাগুলো কিভাবে লিখি সেটা বলছিলাম আমি। হ্যাঁ, তো দশমিকের 0 থেকে 9 পর্যন্ত আমরা 10টা প্রতীক লিখলাম। এরপরের সংখ্যাগুলো আবার কিন্তু আমরা 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটু খেয়াল করো এই জায়গাটা, 9 পর্যন্ত লিখলাম। এই 0টাকে বলা হয়, তোমাদের ওই এগুলো অফ রাখো, আমার কথা এখন শোনো। আমি যখন জিজ্ঞাসা করবো তখন ইয়ে করবো, তোমাদের ওই যে সাউন্ডটা মিউট করে রাখো। তো দেখো 0 থেকে 9 পর্যন্ত লিখলাম, আমার আবার 0 থেকে 9 পর্যন্ত লিখলাম। প্রথম 1টা এটাতে যাবে, ওইখানে 1 0 1 1 1। কেন 1 যাবে? কারণ এই 0টাকে বলা হয় এটা হলো অভাব জ্ঞাপক অঙ্ক। এটার একটা আলাদা নাম আছে। কোনো কিছু নাই অর্থে, কোনো কিছু মিসিং মানে নাই অর্থে আমরা 0 ব্যবহার করি। আর প্রথম সার্থক অঙ্ক হলো 1। এটা 1 থেকে স্টার্ট, ফার্স্ট সার্থক অঙ্ক, ভ্যালিড নাম্বার। তাহলে এই 1টা যাবে এখানে 1 0 1 1 1 2 1 3 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। খেয়াল করো, আমি 0 থেকে 9 লিখলাম, এখানে দেখো 0 থেকে 9 এই 1টা প্রত্যেকটাতে আসছে। এরপরে সংখ্যা লিখতেছিল আবার 0 থেকে 9, খেয়াল করো 0 থেকে 9 এই 1টা আবার চলে গেছে, এখন হবে 2, এখানে হবে 2 0, তারপরে 2 1 2 2 2 3, এভাবে যাবে 2 9। দশমিকের প্রবলেমগুলো আমরা এইভাবে লিখি। এটা হলো 1 9, আর এটা হবে 2 9, এর আগেটা হবে 2 8, কিভাবে যাবে? আমরা কি ইয়াটা বুঝতে পারছি, সিকোয়েন্সটা বুঝতে পারছি কিনা? জি স্যার। সবাই? জি স্যার। এটা হলো জি, স্যার। দশমিক। যদি এটা আমরা বুঝে থাকি তাহলে বাইনারি অক্টাল হেক্সাতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন দেখো, তাহলে 0 প্রথম 1 যাবে, তারপরটা 2 যাবে, তারপরটা কি হবে 303 থেকে 39 পর্যন্ত, তারপরে আবার 40 থেকে 49 পর্যন্ত, 50 থেকে 59, এভাবে অসংখ্যবার। কিন্তু আমরা নরমালি হিসাব করি, যখন প্রবলেম ইয়া করি 0টাকে বাদ দিয়ে দিই, ওই যে 1 থেকে 9 পর্যন্ত লিখি নরমালি, লিখে ওই 0টা পরে ওইটাকে নিচে নিয়ে নেই আর কি, অর্থাৎ 1 0টা এটার সাথে নিয়ে আসি। এভাবে আমরা শিখে আসছি। আসলে মূল প্যাটার্নটা হলো এটা, এই 10টা প্রতীক আবার 10টা। বলো। যদি শূন্য দেওয়া হয় বা মানে যদি শূন্য দেওয়া হয় তারপরে তো এই যে 0 1 2 এটাই হবে স্যার। হ্যাঁ, লেখার প্রক্রিয়াটা প্রকৃতপক্ষে এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা প্র্যাকটিক্যালি যেটা পড়ে আসছি সেটা হলো 1 থেকে কাউন্টিং করার জন্য, গণনা করার জন্য আমরা 1 থেকে একটা ইয়া করি। কিন্তু সংখ্যা লেখার পদ্ধতি হলো এটা 0 থেকে, যেহেতু 10টা প্রতীকই তোমার আসবে, আবার 10টা আমরা ওইটাকে অত ওমিট করে রাখি, প্রথম 0টা তার 1 থেকে স্টার্ট করি, আর এই 10টাকে এখানে নিয়ে আসি, 9 এর পরে 10টা নিয়ে আসা সাজানোর সুবিধার জন্য, গণনার সুবিধার জন্য আমরা হয়তো এটা পাঠ্যপুস্তকে আমাদের এটা দেওয়া আছে। তো আমরা মূলত প্রকৃতপক্ষে এই আমরা প্যাটার্নটা হলো এটা 0 থেকে 9, অর্থাৎ যে কটা প্রতীক আমরা ব্যবহার করব সব কটা প্রতীক আসবে কোনো সংখ্যা পদ্ধতিতে। যদি এটা 10টা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত আসবে, 0 থেকে 9 পর্যন্ত আসবে, 0 থেকে 9 পর্যন্ত আসবে, আইসা প্রথম সার্থক অঙ্ক যাবে, তারপরে দ্বিতীয় সার্থক অঙ্ক, তৃতীয় সার্থক, এইভাবে সংখ্যাগুলো লেখা হবে। কারো এখানে বুঝতে কোনো অসুবিধা আছে? আমাকে একটু বলো। কারো আমি যেটা এখন বুঝালাম এটাতে কোনো অসুবিধা আছে? তানজিনা? না স্যার। বুঝছি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন দেখো, এখন যদি আমরা অক্টাল লিখতে দশমিকে তো আমাদের কারো সমস্যা থাকার কথা না, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা থাকার কথা। আমরা তৃতীয় অধ্যায় পড়তেছিলাম। এখন যদি অক্টালে লিখতে চাই তাহলে 0 1 2 3 4 5 6 7, তারপরে 8 না? জি না স্যার। 8 আসবে না? না স্যার। তাহলে অক্টালে যদি লিখি তো অক্টালের প্রতীক 0 থেকে 7 পর্যন্ত, ওই 7টা লিখলাম। এরপরে যদি লিখতে চাই দেখো আবার 0 1 2 3 4 5 6 7, তাহলে এই 1টা এই প্রত্যেকটাতে আসবে, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7। ঠিক আছে, অক্টালের কিন্তু 7 পর্যন্ত শেষ, তাহলে হলো 0 থেকে 7। এরপরে যদি লিখতে চাই আবার 1 2 0 1 2 3 4 5 6 7, এখন আসবে কত? 2 আসবে, 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7।
আমরা কি বুঝতে পারছি এটা জি স্যার। প্যাটার্নটা আমরা কিভাবে করি? জি, স্যার। এখন এখান থেকে দেখো কোয়েশ্চন গুলো দেখো, তারপরে আমরা কি লিখবো আবার 30313237 পর্যন্ত, 40414247 পর্যন্ত। এখন আমি তোমাদের একটা কোয়েশ্চন করি, এখন তোমরা যদি বুঝে থাকো, আমি প্রশ্নটা ওপেন করব, যে পারো সে আনসার দিবা। আমি যদি বলি 2 অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যা কত? বা 77 স্যার। হ্যাঁ 77 গুড। হ্যাঁ, কারণ ওই তোমার অক্টালের সবচেয়ে বড় অঙ্ক হলো 7, তাহলে 2 অঙ্কে যদি Yes, হয় sir. তাহলে এটা ওই যে এরকম লেখার পরে এক সময় আসবে আমার 70 71 72 এভাবে গিয়ে গিয়ে এই 7 দাও আমরা 77 পাবো স্যার। ঠিক আছে, এরকম অনেক কয়েকটা লাইন যাওয়ার পরে লাইন দিলে আমার 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম অঙ্ক হবে 77। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছি? এটা জি স্যার। 2 অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যা হবে 77। এখন তোমাকে বললো এখান থেকে আবার বিভিন্ন ভাবে কোয়েশ্চন থাকবে। হ্যাঁ, আমি আসতেছি। তো দেখো অক্টালের 7 এর পরের সংখ্যাটা কত? 10। 7 এর পরের সংখ্যা কত? 10 10। যদিও এটা আমরা দশমিকে এটাকে 10 বলি, কিন্তু অক্টাল এটার মান কিন্তু 10 না। এটার মান কত বলো তো? 10 স্যার 8 স্যার, 8 স্যার, এটার 8 মান 8। 8। দশমিকে যদি আমরা এটা চিন্তা করি তাহলে এটার মান হবে 8। যদিও 10 এটা 8, এটার মান হবে 9, এটা হবে 10। তারপর 7 এর পরে 7 পর্যন্ত কোনো প্রবলেম নাই, 7 তো সিরিয়ালি আসছে একটার পর একটা, কোনো গ্যাপ নাই। 7 এর পরের সংখ্যাটা অক্টাল হলো এটা, এটা হলো 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, 13, 14, 15, 17 যেটা এটা আসলে 15। এখন কোয়েশ্চনটা হলো এখানে ধরো এখন আমি যদি 10 লিখি তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? সেটা তো আমরা, এটা হইতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি, হইতে পারে অক্টাল, হইতে পারে হেক্সাডেসিমাল, হইতে পারে না? এই 10 যে সংখ্যাটা, এটা তো 1 এবং 0, এই প্রতীক দুইটা তো সবগুলা সংখ্যা পদ্ধতিতেই আছে না? সবগুলা সংখ্যা পদ্ধতিতে আছে। বাইনারি তো আছে 0 1, অক্টালে 0 1 আছে, হেক্সাডেসিমাল 0 1 আছে, দশমিকে তো আছেই। তাহলে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির সেটাকে নির্দিষ্ট করার জন্য ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা আমরা উল্লেখ করে দিই, এটাকে প্রকাশ করি যখন। যদি আমরা এখানে আমরা মুখে বলছি যেটা অক্টাল, কিন্তু এটা মুখে বললে তো হবে না, আমরা যদি এটা লিখে প্রকাশ করতে চাই, ধরো এই সংখ্যা পদ্ধতি আমি মনে করছি যেটা অক্টাল, তাহলে এটার ভিত্তিটা এখানে লিখে দিতে হবে। যদি এটা মনে করি আমি বাইনারি সংখ্যা, তাহলে এটার ভিত্তিটা এখানে লিখতে হবে। অর্থাৎ আমরা যখন এটা লিখবো তখন এটা কেউ বলতে পারবে না এটা দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এটার ভিত্তিটা কত? 8 লেখা আছে, এটার ভিত্তিটা এখানে লেখা আছে 2, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি যদি 1 0 দিয়া এটাকে যদি আমি 16 লিখি, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি আমরা বুঝবো? 16। হেক্সাডেসিমাল। তাহলে কোন একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির, কোন একটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির সেটা প্রকাশ করার জন্য তার ভিত্তিটা আমরা নিচে সাফিক্স বলা হয় এটাকে। সংখ্যাটার নিচে কোন কোন বইয়ে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, কোন কোন বইয়ে এভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে। আমাদের বইয়ে কিন্তু এটা এভাবে লেখা আছে, একটা ব্র্যাকেট দিয়ে তার নিচের দিকে আমরা তার ভিত্তিটা আমরা উল্লেখ করে দিই। স্যার ওই 10 টু দি পাওয়ার 8 যে স্যার এটা কি সংখ্যা স্যার বললেন স্যার? 10 টু দি পাওয়ার 8 না তো, 10 এর নিচে সাফিক্স। সাফিক্স ও নিচে যেটা লিখে এটা স্যার। বলে সাফিক্স, আর উপরে লিখলে এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। এটা কি বাইনারি স্যার? x টু দি পাওয়ার 8 লিখি, এটাকে বলা হয় নিচে অক্টাল 8 থাকলে এটাকে বলা হয় সাফিক্স। সাফিক্স খেয়াল করো, সাফিক্স শব্দটা হলো সাফিক্স, আর এটাকে বলা হয় সাব। আসলে সাফিক্স না, আসলে মূল শব্দটা হলো সাবস্ক্রিপ্ট। মূল শব্দটা হলো সাবস্ক্রিপ্ট, SRIPT, সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, আর উপরে থাকলে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সুপার উপরে থাকলে ধরো আমি বললাম x টু দি পাওয়ার 9, এটা 9 টা লোক সুপার। আবার অনেক সময় আমরা x1 x2 এভাবে লিখি না, তাহলে ওই নিচে আছে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্টটাকে সংক্ষিপ্তভাবে আমরা সাফিক্সও বলি, মানে নিচে তো সাফিক্স বলি। তো আমরা এটা কখন ব্যবহার করব? সাফিক্সটা ব্যবহার করব কোন একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতি সেটাকে সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য তার ভিত্তিটা আমরা নিচে লিখে দিই। ঠিক আছে, এটাকে বলা হয় সাফিক্স। তাহলে আমরা ওই সংখ্যা পদ্ধতিটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম, তাহলে আমরা ইয়াগুলা লিখলাম, 7 এর পরের সংখ্যা এটা হলো 8 9 10 11 এরকম ভাবে যাবে, এই সংখ্যাগুলো যাবে। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন যদি আমি যাই হেক্সাডেসিমাল সংখ্যাতে, তো হেক্সাডেসিমাল সংখ্যা তো একই পদ্ধতি, আমরা লিখতে পারবো না। এখন এটা যদি বুঝে থাকি তাহলে আমরা কি লিখতে পারবো হেক্সাডেসিমাল সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যদি লিখি 0 1 2 3
4 5 6 7 8 9 তারপরে এ বি সি ডি ই এফ, এই যে হেক্সাডেসিমেল 16টা প্রতীক লিখলাম। এরপরে আবার যখন লিখবো আবার লিখবো 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9 1 a 1 b 1 c 1 d 1 e 1 f। তাহলে খেয়াল করো ওই 1টা প্রত্যেকটাতে 0 থেকে f পর্যন্ত 16টা দিয়ে আসছে। আবার যখন লিখবো আবার 2 0 2 1 থেকে আমরা যাবে 2f পর্যন্ত। বুঝতে পারছি স্যার। প্রক্রিয়াটা একই না? আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যেভাবে লিখি, বাইনারি অক্টালও এভাবে লিখি, বাইনারি হেক্সাডেসিমাল এভাবে লিখি। তো অনেকে এসে বাইনারিতে এসে পেস লাগাই দাও, এতটুকু পর্যন্ত ঠিক থাকে। বাইনারিতে এসে যেহেতু দুইটা প্রতীক, সেই ক্ষেত্রে গিয়ে তোমরা অনেকটা পেস লাগাই দাও। তো আমি এটার উপরে আজকে যে জায়গাটা পড়াচ্ছি এটার উপর আমি একটা কাজ দিব তোমাদের। কাজটা দেওয়ার আগে আমি বাইনারিটা একটু দেখাই নিই। তাহলে এখানে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। না স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটা উত্তর দাও, কে দিবা? হেক্সাডেসিমেল এর f এর পরের সংখ্যা কত? f এর পরের সংখ্যাটা কত? 11 স্যার মানে এফ এর 1 পরের সংখ্যা 16 স্যার, 16 স্যার। 16। এবং 16টা হেক্সাডেসিমেল আমরা কিভাবে লিখি? 16টা কিভাবে লিখি? স্যার 10 1 0 একটু খেয়াল করো, যখন 108 হয় তাহলে এটার মান হলো কত? এটার মান হলো 8। যখন 1016 অর্থাৎ 16 হয় এটার মান কত? এটার মান হলো 16। খেয়াল করছো যে f এর পরের সংখ্যা কি 10, এটা কি হেক্সাডেসিমেল? হেক্সাডেসিমেল যদি হয় তাহলে এটার মান কত? 16। বুঝছি এটা? কারণ f হলো 15, তারপরে এটা হলো 16, এটা 17 18 এইভাবে যাবে। এখন আমাকে একটু আমি একটু হেল্প করি। এটা ওপেন রাখলাম তোমাদের কাছে প্রশ্নটা, যে পারবা একটু করবা। ধরো 2 অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যা কত? সাদিয়া বলো। ডাবল এফ স্যার। ডাবল এফ, দুইটা এফ, 2 অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যা ডাবল এফ। আচ্ছা সাদিয়া আমাকে বলো, 2 অঙ্কের বৃহত্তম, সবাই এটা শুনো, আমি সবাইকে সুযোগ দিব, ওর থেকে আনসারটা নিতে যাচ্ছে, যে 2 অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যার পরের সংখ্যা কোনটা? 2 অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যার পরের সংখ্যা কোনটা? সাদিয়া একটু চিন্তা করো। 0 নি স্যার। না, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরেরটা। দুই অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যা কত? f বললাম, তারপরের সংখ্যাটা কি? 1 0 1 ছিল তো f এর পরের সংখ্যা। f এর পরের সংখ্যা 1 ছিল, তুমি কাছাকাছি চলে আসছো, একটু চিন্তা করো। স্যার এফ 0 স্যার, এফ 0। এই যে টিপু বললো ঠিক কথা, এফ 0 স্যার। না না না, f 0 না, না স্যার এফ 100 স্যার 100 100। দেখো কোয়েশ্চন দেখো এরকম 100 হবে, টিপু বললো। দেখো f এর পরের সংখ্যা কি? 10। f এর পরের সংখ্যা কি 10 না? f হলো সর্বোচ্চ। তো এরকম যখন তুমি এভাবে লেখার পরে যখন তাহলে f0 f1 এভাবে এক সময় f আসবে না? খেয়াল করো। জি স্যার। f আসবে, তারপরে f টা লিখলাম, খেয়াল করো ওই f টা প্রত্যেকটাতে আসছে। ধরো 1 লিখলাম একবার, তারপরে 2 লিখলাম, 3 লিখলাম, এভাবে এক সময় f আসছে, তারপরে f0 f1 f2 f3 f পর্যন্ত আসবে। এরপরে যদি আমি লিখতে চাই কি লিখবো? আবার 0 থেকে f লিখবো, তারপরে f এর পরের সংখ্যাটা লিখবো। f এর পরের সংখ্যা কোনটা? 10। তাহলে আমরা লিখবো এখানে 10, এখানে লিখবো 101 102 এভাবে যাবে 101। তাহলে দেখো f এর পরে কি 100। বুঝছো এটা? জি স্যার। f আমার তো f তাহলে আমার 0 থেকে f পর্যন্ত সংখ্যা লিখবো। এই f টা কি লিখছি? ওই 0 থেকে f পর্যন্ত লিখলাম। তারপরে f সংখ্যাটা ওই যে এই f টা প্রত্যেকটাতে নিয়ে আসছি, আমরা যেভাবে পড়ছিলাম। এই f টা প্রত্যেকটা f1 f2 এভাবে লিখলাম, f2 f3 এভাবে লিখলাম, এখানে fe এভাবে আসলো। আবার লিখবো 0 থেকে f পর্যন্ত। এটা লেখার পরে f এর পরেরটা, যেমন আমি 1 এর পরে আনছি না 2, 2 এর পরে আনছি 3, ধরো 202 f পরে এরপর লিখছি কি 30313f, তারপরে 40414f, ঠিক f0 f1 f2 ff লিখার পরে এরপরে যখন আবার 0 থেকে 1 লিখবো, তাহলে f এর পরের সংখ্যাটা কি? f এর পরের সংখ্যাটা কি 10 না? তাহলে আমরা 10টা আবার 0 থেকে f এর সামনে লাগাবো। তারপরে আবার কি লিখবো? আবার যদি লিখতে চাই তাহলে আবার 0 থেকে f, এরপরে 10 এর পরের সংখ্যা কত? 11,
তাহলে এখানে লিখবো One, 1 one. 1 0, তারপরে 1 on 1, এভাবে 1 on f পর্যন্ত যাবে। বুঝছি এটা? এখন কি আমরা জি স্যার। কি কন্টিনিউ? সংখ্যার কিন্তু শেষ না, এটা তো আমরা জানি যে সংখ্যা, যেহেতু এটা পজিশনের সংখ্যা, দশমিক সংখ্যা তুমি যদি লিখতে থাকো শূন্য থেকে বা 1 থেকে কাউন্টিং করা শুরু করো অথবা লিখো, তুমি নাওয়া পাওয়া ভুলে যদি বৃত্তের আগ পর্যন্ত লিখো তাহলে সংখ্যা শেষ হবে না। ঠিক আমরা এই সংখ্যাগুলো আমরা এটা কোনো ফিনিশ নাই, শেষ নাই, আমরা কন্টিনিউ লিখে যেতে পারবো। বুঝছি এটা? এখন আমি যদি তোমাদেরকে একটা কাজ দেই যে সবাই 0 থেকে 50 বা 100 পর্যন্ত সংখ্যাগুলা, বাইনারি, দশমিক, অক্টাল সংখ্যাগুলা লিখতে পারবে না? ও বাইনারিটা দেখাই নাই, বাইনারিটা একটু দেখাই নাই, কারণ বাইনারিতে তোমরা একটু ব্যস্ত থাকো। আমাদের এটাতে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেলে কারো বুঝতে অসুবিধা আছে কিনা? প্রক্রিয়াটা হলো আমরা শূন্য, রুমা সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমার নিয়মটা হলো শূন্য থেকে যে কটা প্রতীক সেই কটা প্রতীক আসবে, তারপরে আবার শূন্য থেকে এই কটা প্রতীক প্রথম ভ্যালিড অঙ্কটা আসবে, তারপরে আবার শূন্য থেকে এটা দ্বিতীয় ভ্যালিড অঙ্কটা আসবে, আবার শূন্য থেকে এটা তৃতীয় ভ্যালিড, এইভাবে কন্টিনিউ আমরা যত খুশি লিখতে পারবো। এবার এসে আমরা বাইনারি সংখ্যাগুলো আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো। বাইনারি গুলো আমরা নিচে নিচে লিখতে, বাইনারি প্রতীকগুলো 0 1। এখন যদি আমরা লিখতে চাই তাহলে এছাড়া তো আর কিছু নাই। একটু আগে আমরা যেগুলো লিখলাম অক্টাল, হেক্সাডে, এরা কিন্তু প্রতীকগুলো ছিল, অক্টালে ছিল 8টা, দশমিকে ছিল 10টা, হেক্সাডেসিমালে ছিল 16টা, কিন্তু বাইনারি প্রতীক আছে 2টা, তাহলে আমরা এই 2টা দিয়ে লিখতে হবে। তার মানে এই 2টা লেখার পরে আমরা নিচে নিচে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই 2টা লেখার পরে আবার আমরা ধরো, এটাতে আমি একটু সুবিধার জন্য তোমাদের বোঝার জন্য আমি এখানে প্রথম যে তারার 2টা, এই 2টা লিখে ফেললাম। লেখার পরে আবার কি লিখবো? আবার 0 1 লিখবো। এখন বাম পাশে আমরা কি লিখবো বলো তো? এখানে কোন ভ্যারিয়েবল কথা? এখানে 0 1 1। এই 1টা আমরা এটা তো নিয়ে আসবো, এটাতে নিয়ে আসবো। যেহেতু এখানে 2টা তাহলে 2 বার আনবো। যদি আরো থাকতো তাহলে আরো লিখতাম। যদি অক্টাল হইতো তাহলে 0 থেকে 7 পর্যন্ত লিখতাম। যেহেতু এটা বাইনারি 0 1, তাহলে 0 1 2টা লিখলাম, এই 1 প্রতীকটা 2টাতে আনলাম। কারো বুঝতে অসুবিধা আছে এখানে? বলো আতিয়া, সানজিদা। বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো পরে আমরা কি লিখবো? আবার 0 1 লিখবো। এখন 1 এর পরের সংখ্যা কোনটা? কোনটা নিয়ে আসবো দুইটার সামনে? 1 0 1 0 1 0 1 0। এটার পরের সংখ্যা হলো এটা, তার মানে এখানে লিখবো 1 0, এখানে লিখবো 1 0। ঠিক আছে, আমি দাগগুলো দিচ্ছি, মানে এটা যুগ না, জাস্ট ওই একটা স্টেপের পরে আরেকটা স্টেপ, তোমরা দাগ দিতে হবে না। ঠিক আছে, দাগ দিবা না, আমি দাগটা দিচ্ছি আমাদের বোঝানোর জন্য যে আগে তো 8টা অক্টালে 8টা ছিল, হেক্সাডেসিমালে মানে 16টা ছিল, একসাথে লিখলাম। এখন তো অল্প, এই জন্য আমি একটু ভাগ করে নিচ্ছি। তাহলে এখন আমি আবার 0 1 লিখলাম। এখন লিখবো কোনটা? 1 1 1 1। তাহলে এখানে 1 1 লিখবো, এখানে 1 1 লিখবো, এটা শেষ হলো। আবার 0 1 লিখলাম। 1 1 এর পরের সংখ্যা কোনটা? 1 0 0 1 0 0। আরো বুঝতে অসুবিধা আছে এখানে? এটা হবে 1 0 1 1 0 0। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, এটার মান কিন্তু 0, এটা হলো 0, এটা হলো 1, এটার মান হলো 2। দেখো আমরা যে দশমিকে নিই, এটার মান হলো 3, এটার মান হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8, এটা হলো 9। 1 0 0 1 যেটা, সেটার মান হলো 9। এটা হলো 1 0 0, এটার মান হলো 1 0 0 1, এটার মান হলো 9। আমরা 9 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু লিখলাম অক্টালে। আমরা চাইলে আরো লিখতে পারবো না? কন্টিনিউ লিখতে পারবো না? জি স্যার। আমি যদি পরেরটা লিখতে চাই, আমরা আসছি কতটুকু পরে, তো এতটুকু পরে তো আসছি। এখন যদি আবার লিখতে চাই 0 1 9 এর পরের সংখ্যা, তাহলে 0 1 লিখলাম। তখন এটার পরের সংখ্যা কোনটা? এটা 1 0 1 1 0 1। তাহলে এটাতে লিখবো, এটাতে লিখবো, শেষ, এটা শেষ। আবার 0 1 লিখবো, তাহলে এটা লেখা হয়ে গেছে। এখন লিখবো কোনটা? এটা 1 1 0 1 1 0 1 1 0। বলো তো কারো কোনো সমস্যা আছে কিনা এটা বুঝতে? সাদিয়া বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। না আরো স্যার। বুঝতে অসুবিধা হলো বলো, আমি আবার দেখাবো, কোনো অসুবিধা নাই। আর নতুবা আমি একটা কাজ দেবো তোমাদের। স্যার আরেকবার একটু দেখাই দেন।
আমরা দেখো স্ক্রিনের দিকে সবাই দেখো, বাইনারিতে 0 এবং 1 এই দুইটা প্রতীকে আছে। অক্টালে যদি থাকতো তাহলে আমরা 0 থেকে 7 পর্যন্ত লিখতাম। বাইনারিতে আছে দুইটা, আমি দুইটা লিখলাম। আমি এক কাজ করি, নিচে নিচে না লিখে আমি ডান পাশে লিখি, তাহলে না ডান নিচে নিচে লিখতে সুবিধা মনে, 0 1 এই দুইটা লিখলাম। এর পরের স্টেপটা আমি এখানে একটা হালকা দাগ দিলাম। এরপরে যখন লিখবো আবার 0 1 লিখবো, ওই দুইটা ওই যে 0 থেকে 1 লিখলাম, এই 1টা আসবে আমার এখানেও আসবে এখানেও আসবে, ঠিক কি না? প্রথম বেলির অঙ্ক হলো 1, এই 1টা কি 0 1 দুইটার সামনেই আসবে। এর পরেরটা যখন লিখবো আবার লিখবো আমরা 0 1, তাহলে 1 এর পরের সংখ্যাটা কোনটা? এই যে এটা 1 0, তাহলে 1 0 আমরা এটাতে লিখবো এটাতে লিখবো, ঠিক আছে? এর পরেরটা আমাকে সাদিয়া বলে, এরপরে আবার 0 1 লিখলাম, তখন 1 0 এর পরের সংখ্যাটা কি হবে সাদিয়া? 1 0 এর পরের সংখ্যাটা কি হবে স্যার? 1 1 স্যার। 1 1, তার মানে এটা শেষ হয়ে গেছে। এখন আমরা লিখবো এটা লিখবো কি 1 1, এখানে লিখবো 1 1, ঠিক আছে? এটা শেষ হয়ে গেছে। স্যার হ্যাঁ তুবাই তুবা দেখে ফেলছো? স্যার একটু দেখি তাই রে। হাই, ভালো আছো? ও আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাবা শেষ করে নেই, শেষ করে আসতেছে, যাও তাড়াতাড়ি আসতেছে। ঠিক আছে আসতেছে বাবা, করে দেবো। তো এখন একটু খেয়াল করো, তার মানে এটা গেল, এটা শেষ হলো। এরপরে আবার যখন 0 1 লিখবো তখন 1 1 গেল, এখন পরের সংখ্যাটা কি হবে? 1 0 0 1 0 0 1 0 0, দুইটাতে আসবে 1 0 0। সাদিয়া বুঝছো এটা এখন? সাদিয়া? জি স্যার। আচ্ছা তাহলে তুমি আমাকে এখন বলো, অন্য কেউ বলবা না, সাদিয়া বলো। এখন আমি আবার এই পাশে লিখলাম, আবার 0 1 লিখলাম, এরপর 0 এর বাম পাশে এখন আমরা কি লিখবো? 1 1 0 না 1 1 0 না, 1 1 0 1 1 1 0 0 এর পরের সংখ্যা কোনটা? 1 0 1 1 0 1, এখানে লিখবো আমরা 1 0 1। তুমি এটা খেয়াল রাখতে হবে যে কোনটা তুমি লিখছো, এই জন্য আমি দাগ দিয়ে রাখছি। এরপরে এটা যদি শেষ হয়, এটা শেষের পরে আবার লিখলাম 0 1। এখন আমরা লিখবো এটার পরের সংখ্যা কোনটা? এই যে এটা, কি লিখবো? 1 1 1 0 1 1 0। আবার এটা দিলাম, আবার লিখলাম, এখন লিখবো কি? এই যে এটা, তিনটে, তাই না? কি বললাম, আবার এটা লিখলাম, আবার যদি লিখতে চাই তারপরে আবার লিখবো লোকা এটা 1 দিয়ে 3টা শূন্য, 1 দিয়ে 3টা শূন্য, এটা। আবার যদি লিখতে চাই আমি আর লিখলাম না, ওই যে এটা 1 0 0 1 1 0 0 1। আমরা প্রক্রিয়াটা হলো এটা আগের মতোই, কিন্তু মূল প্রক্রিয়াটা একই, ঠিক আছে? এখন তোমাদের কাজ হলো আমি একটা কাজটা দেখি রেডি করে আসছি কিনা। তোমরা হ্যাঁ কাজটা রেডি করা আছে, এই কাজটা তোমরা করবা। 50 না, তোমাদেরকে আমি দিচ্ছি লোক 100 পর্যন্ত। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ও না, স্ক্রিন দেখতে পাচ্ছ না। আমি তোমাদের স্ক্রিনে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই স্ক্রিনটা এই চকটা সবাই দেখতে পাচ্ছ? এটা না স্যার। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, সাবজেক্ট স্ক্রিন শেয়ার করছেন না। স্ক্রিন শেয়ার চাপ পড়ছে না, তাহলে দিচ্ছি, আবার দিচ্ছি। হ্যাঁ এখন দেখো স্ক্রিন শেয়ারটা গেছে, চকটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমরা এই কাজটা করবা, এই কাজটা করলে যেটা হবে তোমাদের নিজেদের এই সংখ্যাগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। আর সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় প্রত্যেকটা আমরা কি করব, একটা চক করব একটা খাতাতে। প্রথমে লিখবো ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা যেহেতু ডিজিট বেশি লাগবে, ঘরটা একটু বেশি মোটা রাখবা, বাকিগুলা অল্প রাখলে হবে। 4টা কলাম করবা, 4টা কলাম করবা। ডেসিমেল একটা বাংলায়ও লিখতে পারো অথবা ইংলিশে লিখো, অসুবিধা নাই। ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল।
এখান থেকে ওই ডেসিমেল সংখ্যা লিখতে তো কোনো অসুবিধা নেই, তোমরা 2 পৃষ্ঠায় লিখবা অথবা 3 পৃষ্ঠায় লিখবা। যে পৃষ্ঠায় যতটুকু পর্যন্ত লিখো, 25টা যদি একটা পৃষ্ঠায় আটাতে পারো তাহলে 0 থেকে 25 পর্যন্ত লিখবা একটা পৃষ্ঠায়, অথবা যদি কেউ 50 পর্যন্ত মনে করে লিখবা, একই লিখবা একটা পৃষ্ঠায় 0 থেকে 50, পরের পৃষ্ঠায় 51 থেকে 100 এরকম লিখবা, অথবা 25টা করে যদি হয় তাহলে 0 থেকে 25 পর্যন্ত একটা পৃষ্ঠায়, তারপরে 26 থেকে 50, 51 থেকে 75, এভাবে 3-4 পৃষ্ঠায় যেভাবে হয় পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা। তাহলে সুবিধা হবে কি, ওই সমতুল্য সংখ্যাগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো, যে দশমিকে 0 বাইনারিতে কত, অক্টালে কত, হেক্সাতে কত, বা দশমিকে 50 এটা বাইনারিতে কত, অক্টালে কত, হেক্সাডেসিমালে কত। এই চকটা কি আমরা তৈরি করতে পারবো না? জি স্যার। এটা কি বুঝছো? তোমরা কি করতে হবে, 0 থেকে 100 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা চক আকারে লিপিবদ্ধ করো। তাহলে এই চকে আমরা এটা লিখবো, লিখে কাজটা কমপ্লিট করার পরে আমরা কাজটা সাবমিট করব। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। তো শোনো, পরের ক্লাসগুলা ওই টাইমলি একটু অ্যাটেন্ড করো, কারণ ওই যে একটার সাথে একটা রিলেটেড। ওই মাঝখানে যদি একটা ক্লাস মিস হয়ে যায়, পরের ক্লাসটা যদি অ্যাটেন্ড করো তাহলে দেখবা একটু বুঝতে অসুবিধা হবে। আজকে যেগুলো পড়লাম এগুলো সবগুলো হলো মৌলিক জিনিস। সামনে কিন্তু আমরা আরেকটু ওই যে এগুলা নিয়ে কিভাবে নাড়াচাড়া করবো, এগুলা থেকে কিভাবে কনভার্ট করবো একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আসবে। তো তার আগে আমাদের এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আজকে আমরা যেগুলো পড়লাম, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমি স্ক্রিনশটটা করে দিই, আমরা শেষ করে দিব। তো তার আগে আমরা আজকে যেগুলো বিষয়গুলো পড়লাম, আমরা কি বললাম, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যাকে প্রকাশ করার যে নিয়ম বা পদ্ধতি, এটাকে বলে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা প্রধানত দুই ধরনের, একটাকে বলি আমরা পজিশনাল আর এটাকে বলি কি নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয় সেগুলো দেখছি, এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা দেখছি, এবং কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি এত, এটা কিভাবে ব্যাখ্যা করতে হয় সেই বিষয়টা আমরা দেখছি, এবং সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখছি। তোমাদের যে কাজটা দিলাম, সংখ্যা পদ্ধতি 0 থেকে 100 পর্যন্ত, এই সংখ্যা পদ্ধতি চক আকারে তোমরা দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো চক আকারে এটা লিখে আমাকে সাবমিট করবে। তো আজকে আমাদের এই পর্যন্ত থাক। কারো কোনো কোয়েশ্চন আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আগামী বৃহস্পতিবারে তোমাদের আইসিটি পরীক্ষা, একটু খেয়াল রাখো, ঠিক আছে? প্রস্তুতি নেবা দ্বিতীয় অধ্যায়ের উপরে, বিশেষ করে এমসিকিউটা আমরা করবো। সবাই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে চেক করে রাখবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।